বাংলাদেশের প্রাণকেন্দ্রে একজন পুরুষের যাত্রা, পরিবার, শিক্ষা এবং ন্যায়বিচারের জন্য লড়াই করার অদম্য আকাঙ্ক্ষা দ্বারা রূপায়িত হয়েছিল। এটি শরীফ ওসমান হাদীর গল্প, যিনি একজন শিক্ষক, একজন পিতা এবং একটি উন্নত, আরও ন্যায়সঙ্গত সমাজের জন্য একজন নির্ভীক প্রবক্তা। 1993 সালে ঝালকাঠির গ্রামীণ জেলায় জন্মগ্রহণকারী ওসমান হাদী একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বেড়ে ওঠেন। তার বাবা একজন মাদ্রাসা শিক্ষক, জ্ঞান, সততা এবং বিশ্বাসের মূল্যবোধ শিখিয়েছিলেন। এই শিক্ষাগুলি আগামী বছরগুলিতে হাদীর পথকে রূপ দিত। হাদীর শিক্ষাজীবন শুরু হয় বিখ্যাত ঝালকাঠি এনএস কামাল মাদ্রাসা থেকে, যেখানে তিনি শিক্ষাগতভাবে অসাধারণ দক্ষতা অর্জন করেন। সেখান থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং দেশে পরিবর্তন আনার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হন। পড়াশোনা শেষ করার পর হাদী একজন শিক্ষক হওয়ার সিদ্ধান্ত নেন, অন্যদের সাথে তার জ্ঞান এবং ন্যায়বিচারের প্রতি আবেগ ভাগ করে নেন। তার নিষ্ঠা তাকে ছাত্র এবং সহকর্মীদের উভয়ের কাছেই সম্মানিত করে তোলে। কিন্তু শ্রেণী কক্ষের বাইরেও হাদী একজন নিবেদিত প্রাণ পারিবারিক মানুষ ছিলেন, যিনি শিক্ষাদানের চাহিদার সাথে তার সন্তানকে লালন পালন এবং তার স্ত্রীকে সমর্থন করার ক্ষেত্রে ভারসাম্য বজায় রেখেছিলেন, যিনি একজন ধর্মপ্রাণ মহিলা ছিলেন, যিনি তার দৃঢ় বিশ্বাস এবং মূল্যবোধের অংশীদার ছিলেন। হাদী কায়রোর আজহারি বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পান, অস্ট্রেলিয়া থেকেও স্কলারশিপ পান, কিন্তু তিনি সেখানে যাননি। যদিও তার জীবন শান্তিপূর্ণ বলে মনে হচ্ছিল, হাদীর হৃদয় দুর্নীতি, বৈষম্য এবং নিপীড়ন মুক্ত বাংলাদেশের জন্য আকুল ছিল। তিনি জানতেন যে তার আসল লক্ষ্য হল এমন একটি জাতি গঠন করা যেখানে সকলের জন্য ন্যায়বিচার এবং সমতা বিরাজ করবে, এবং সেজন্য তাকে দেশে থাকতে হবে। 2024 সালের জুলাই মাসে গণবিক্ষোভ এবং পরিবর্তনের জন্য জনগণের আহ্বানের পর হাদী একটি সাহসী পদক্ষেপ নেন। তিনি ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করেন, যা একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম যা সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানো, জাতীয় সার্বভৌমত্বের জন্য লড়াই করা এবং একটি ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য নিবেদিত। তাঁর দৃষ্টিভঙ্গি ছিল সরল কিন্তু গভীর: ফ্যাসিবাদ নির্মূল করা, দুর্নীতির অবসান ঘটানো এবং জনগণের উপর অত্যাচারকারীদের জবাবদিহিতা নিশ্চিত করা। তাঁর কথাগুলি একটি উন্নত বাংলাদেশের স্বপ্নের প্রতিধ্বনি করেছিল। কিন্তু মহত্বের সাথে সাথে বিপদও এসেছিল। যারা তার মিশনকে ভয় পেত তাদের জন্য হাদীর জীবন লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। তিনি অসংখ্য মৃত্যুর হুমকি পেয়েছিলেন, কিন্তু তিনি কখনো দ্বিধা করেননি। শত্রুরা তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করলেও তিনি অবিচল ছিলেন। তিনি জানতেন কথা বলার মূল্য কত, তবুও তিনি সত্য ও ন্যায়ের সন্ধানে অবিচল থেকেছেন। শিবির বলতে বলতে, গুপ্ত বলতে বলতে কোথায় যে পালাইবেন পথ পাবেন না। এর কারণ ইতিমধ্যে আওয়ামী লীগের এক নেতা উত্তরা থানার ওসিরে ফোন করে বলছে যে আমরা তো ইন্ডিয়া পালাইতে পারছি, ওরা কিন্তু ইন্ডিয়াও যাইতে পারবে না। একথা আমরাও বলছিলাম। সুতরাং হরে ধরে সবাই শিবির বলা, গুপ্ত বলা, ট্যাগিং বলা এইসব বন্ধ করেন। 12 ডিসেম্বর 2025 তারিখে জুম্মার নামাজ শেষ করে রিকশায় চড়ে তার কাজে যাওয়ার সময় হাদী আক্রমণকারীদের লক্ষ্য করা গুলিতে গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তাররা তাকে বাঁচানোর জন্য লড়াই করলেও তার আঘাতগুলি খুব গুরুতর প্রমাণিত হয়। তাকে সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সেখানে মৃতর সাথে পাঞ্জা লড়ে 18 ডিসেম্বর হাদী সিঙ্গাপুরে না ফেরার দেশে চলে যান। সাহস, দৃঢ় বিশ্বাস এবং তার জনগণের প্রতি অটল নিষ্ঠার উত্তরাধিকার রেখে যান। যখন তার মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনা হয়, এয়ারপোর্ট থেকে হাদীর মৃতদেহ হিমাগারে নিয়ে যাওয়ার দৃশ্য দেখে জাতি শোকে মন্থমান হয়ে পড়ে। তার জানাজায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল, যা দেশের ইতিহাসে অন্য কোনো দৃশ্যের মতো নয়। হাদীর জানাজা ছিল তার প্রতি মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধার প্রমাণ। হাদীর বড় ভাই হাদীর জানাজা পড়ান। নামাজ পড়াবার পূর্বে হাদীর বড় ভাই কান্নায় ভেঙে পড়েন এবং সংক্ষিপ্ত বয়ান রাখেন। উনার বয়ান শুনে লাখো মানুষ চোখে জল ধরে রাখতে পারেনি। ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরিনাস, বিপ্লবী এবং সাহসী। সম্মানিত ভাইয়েরা, আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না।
আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলছে। আমার ভাই বোন তারা পাগল হয়ে যাচ্ছে। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। আজকের আপনাদের কাছে আমার কোনো দাবি নাই, শুধু একটি দাবি। 7 থেকে 8 দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। যদি বর্ডার পাস হয়ে যায়, 5 থেকে 7 ঘন্টা সময় তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। হাদির মৃত্যু তার লড়াইয়ের শেষ ছিল না, এটি কেবল শুরু ছিল। স্বাধীনতা ও সাম্যের রাজত্বে প্রতিষ্ঠিত ন্যায়সঙ্গত বাংলাদেশের জন্য তার দৃষ্টিভঙ্গি, যারা তার কাজ চালিয়ে যান তাদের হৃদয়ে বেঁচে থাকে। তার কথা, তার কাজ এবং তার আদর্শ কখনো ভোলা যাবে না। শরীফ ওসমান হাদি হয়তো আর আমাদের মাঝে নেই, কিন্তু সত্যের জন্য প্রতিটি লড়াইয়ে, ন্যায়বিচারের জন্য প্রতিটি সংগ্রামে এবং একটি উন্নত ভবিষ্যৎ তৈরির জন্য প্রচেষ্টারত প্রতিটি আত্মায় তার চেতনা বেঁচে থাকে। তার উত্তরাধিকার বাংলাদেশের জনগণের জন্য আশার আলো, এবং তার গল্প আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। কাজী নজরুল ইসলাম হাদির প্রাণপ্রিয় কবি। নজরুলের কবিতা হাদিকে অনুপ্রাণিত করত, বিশেষ করে বিদ্রোহী কবিতা, যা কিনা হাদি তার অন্তরের অন্তঃস্থল থেকে পাঠ করত। তার পাঠ করা কবিতা শুনে উপার থেকে স্বয়ং নজরুল হয়তো গর্ববোধ করেন, হয়তো ভাবেন আমার লেখা কবিতা একসময় ইংরেজদের কাঁপিয়েছিল, এখন বাংলাদেশে দুর্নীতিবাদ, ফেসিবাদ, বৈষম্যবাদী দেশের লোটেরাদের কাঁপাবে। হাদির কবিতা পাঠ শুনে বাংলার যুবকদের রক্ত উত্তাল হয়ে ওঠে। আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চল চঞ্চল টমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি, আদি তেন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, দই মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের। হাদি হয়তো আমাদের মাঝে নেই, কিন্তু তার সত্তা, তার ইচ্ছা, তার দেশ গড়ার আন্দোলন সদা বাংলাদেশের প্রতিটি যুবকের বুকে থাকবে। হাদি, যে আল্লাহ তোমার মনের ইচ্ছা পূরণ করেছে, যে আল্লাহ বাংলার মাটিতে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, সেই আল্লাহ নিশ্চয় তোমাকে ভালো রাখবে। আর তোমার ছেলেকে দেখার জন্য ইনকেলাব মঞ্চের যে সৈনিক রেখে গেছো তারাই দেখবে, এবং মহান আল্লাহ আছেন। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, মসজিদেরি পাশে আমায় কবর দিও